আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি পোয়েম যার নাম অ্যাবসালেম অ্যান্ড অ্যাকেটোফেল। অ্যাবসালেম অ্যান্ড অ্যাকেটোফেল, রিটেন বাই জন ড্রাইডেন। বন্ধুরা, এই কবিতাটি একটু মন দিয়ে বুঝতে হবে, কারণ এখানে তিনটি পার্ট রয়েছে, অর্থাৎ তিনটি বিষয়কে ডিল করা হয়েছে। প্রথমত আমরা লক্ষ্য করব এই অ্যাবসালেম অ্যান্ড অ্যাকেটোফেল, এখানে বিবলিক্যাল একটা বিষয় রয়েছে, অর্থাৎ বিবলিক্যাল স্টোরি রয়েছে। ওল্ড টেস্টামেন্টে যেটা রয়েছে বাইবেলের। তারপর আমরা লক্ষ্য করব দ্বিতীয়ত যে এখানে যে ঘটনাটি, এই কবিতার মধ্যে একটা গল্প রয়েছে, গল্পকথা রয়েছে, ঐতিহাসিক বিষয় রয়েছে। সেখানে আমরা ইংল্যান্ডের রাজাদের কথা পাব। থার্ডলি, আমরা এই কবিতাতে ইসরায়েলের কথা পাব। তাহলে প্রথম বিবলিক্যাল স্টোরি, তার সাথে রিলেটেড করা হয়েছে ইংল্যান্ডের হিস্ট্রিক্যাল ইভেন্টস, তার সাথে রিলেটেড রয়েছে ইসরায়েলের ঘটনা। অর্থাৎ এখানে একটা পলিটিক্যাল বিষয় রয়েছে, পলিটিক্যাল স্যাটায়ার রয়েছে, বিবলিক্যাল এলিগরি রয়েছে। অর্থাৎ তিনটা বিষয়ের সাথে একটা যোগসূত্র রয়েছে। সেই জন্য বলছি বন্ধুরা, একটু মন দিয়ে বুঝতে হবে। ঘটনাটা কঠিন নয়, কিন্তু তিনটি বিষয়কে পরপর সাজিয়ে নিতে হবে। বিবলিক্যাল স্টোরি, ইংল্যান্ডের হিস্ট্রিক্যাল ইভেন্ট এবং ইসরায়েলের হিস্ট্রিক্যাল ইভেন্ট। মূলত বোঝানোর প্রয়াস করা হয়েছে ইংল্যান্ডের যে হিস্ট্রিক্যাল ইভেন্ট, পলিটিক্যাল বিষয়, সেই বিষয়টি। তাহলে জন ড্রাইডেন ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, লিটারেরি ক্রিটিক অ্যান্ড এ প্লেরাইট। জন ড্রাইডেন, তিনি ইংলিশ পোয়েট, লিটারেরি ক্রিটিক্সও ছিলেন, নাট্যকারও ছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড ইংল্যান্ডস ফার্স্ট পোয়েট লরেট। He was a dominating figure of Restoration England. তার যে লিটারেরি পিরিয়ড came to be known as the Age of Dryden. তার নামেই এই লিটারেরি পিরিয়ড হয় এজ অফ ড্রাইডেন। তাহলে প্রথমত আমরা লক্ষ্য করব এই যে কবিতাটা অ্যাবসালেম অ্যান্ড অ্যাকেটোফেল, এই কবিতার মধ্যে কি আছে? টেলস দ্য বিবলিক্যাল স্টোরি। বাইবেলের একটা স্টোরি বলা হয়েছে অব অ্যাবসালেম অ্যাগেইনস্ট হিজ ফাদার। এই ছেলে অ্যাবসালেম তার বাবার বিরুদ্ধে যায়। এই যে গল্পটা, এই অ্যাবসালোমের গল্পটা কোথায় রয়েছে? ওল্ড টেস্টামেন্ট অব দ্য বাইবেল। আর এখানে যে এলিগরিটা বলা হয়েছে সেটা হলো প্যারাবল অব দ্য প্রডিগাল সন
ইন দ্য গসপাল অফ লিউক। তাহলে বিবলিক্যাল একটা বিষয় রয়েছে, সহজ করে বললে এখানে একটা ক্যারেক্টার রয়েছে অ্যাবসোলেম, বিবলিক্যাল স্টোরি। এই অ্যাবসোলেম তার বাবার বিরুদ্ধে গিয়েছিল, আর এই অ্যাবসোলেম তার বাবার লিগ্যাল সন নয়, ইললিগ্যাল সন, কিন্তু ভালো ছেলে অ্যাবসোলেম, বাবাকে ভালোবাসতো, বাবাও তাকে যথেষ্ট ভালোবাসত। এখানে একটা গল্প কথা রয়েছে, আমরা লক্ষ্য করব। দ্বিতীয়ত যে বিষয়টা হলো, তাহলে এটা গেল ধর্মীয় বিষয়, বাইবেলের বিষয়, অ্যাবসোলোমের উদ্দেশ্য করে বলা এবং তার বাবার সম্পর্কে বলা। এবার দ্বিতীয় যে বিষয়টা, দ্য পোয়েম ইজ এন এলিগরি, রূপকধর্মী কবিতা অ্যাবাউট কিং চার্লস সেকেন্ড অফ ইংল্যান্ড। বললাম ইংল্যান্ডের কথা আসবে, এবার ধর্মীয় কথাটা রেখে আমরা ইংল্যান্ডের কথা এলাম। এই কবিতাটা একটা এলিগরি অ্যাবাউট কিং চার্লস সেকেন্ড অফ ইংল্যান্ড। ইট এক্সপ্লেইনস দ্য হিস্ট্রিক্যাল ইভেন্ট, ঐতিহাসিক ঘটনা, দ্য পপিস প্লট, একটা প্লট, ঐতিহাসিক প্লট, পপিস প্লট। এটা একটা ফিকশনাল বিষয়। এখানে একটা কনস্পিরেসি হয়, কার দ্বারা? বাই টিটাস ওয়েটেস, টু ক্যাপচার দ্য কিংডমস অফ ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড বাই অ্যান্টি ক্যাথলিক সেন্টিমেন্ট অ্যাগেইনস্ট দ্য প্রোটেস্ট্যান্ট। তাহলে ইংল্যান্ডের যে রাজা ছিলেন কিং চার্লস সেকেন্ড, তার বিষয়ে বলা। আর এখানে একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট রয়েছে, তার নাম পপিস প্লট। এটা একটা ফিকশনাল ব্যাপার, সেখানে একটা কনস্পিরেসি হয়, ষড়যন্ত্র হয়, সেটা করে টিটাস ওয়েটেস। সে চেয়েছিল যে ইংল্যান্ড স্কটল্যান্ডের কিংডমকে ক্যাপচার করবে, কারণ সেখানে অ্যান্টি ক্যাথলিক একটা সেন্টিমেন্ট হয়েছিল, প্রোটেস্ট্যান্টদের ব্যাপার ছিল। এই গেল ইংল্যান্ডের ব্যাপার। ড্রাইডেন্সের এই পোয়েমটা টেল দ্য সিমিলার স্টোরি, একই রকম গল্প বলছে। এখানে জেমস স্কট, ড্রাইডেনের কবিতার মধ্যে আমরা যে সিমিলারিটিটা পাবো, অর্থাৎ ইসরায়েল বিষয়ে লিখেছেন কবিতায়। এখানে জেমস স্কট যে ডিউক অফ মমথ, সেই হলো অ্যাবসোলেম। পরিষ্কার কথায় ইংল্যান্ডের যে জেমস স্কট সমান সমান অ্যাবসোলেম, আর চার্লস সেকেন্ড এই রাজা হলো এই কবিতার কিং ডেভিড, আর আর্ল অফ শেফসবারি, এই শেফসবারি হলো এখানে যে দুষ্ট একটা ক্যারেক্টার রয়েছে অ্যাকেটুফেল, সে। তাহলে পরিষ্কারভাবে আবার বলছি, সহজভাবে, ড্রাইডেনের কবিতায় ইংল্যান্ডের প্রেক্ষাপটে যে লেখা হয়েছিল, সেখানে একটা ক্যারেক্টার রয়েছে ইংল্যান্ডের জেমস স্কট। এই জেমস স্কট ইকুয়াল টু অ্যাবসোলেম। ইংল্যান্ডের যে ক্যারেক্টারটা রয়েছে চার্লস সেকেন্ড, সে হলো এই কবিতার কিং ডেভিড। আর একজন আর্ল ছিল দুষ্ট প্রকৃতির,
সে হলো এই কবিতার অ্যাকোটোফেন। তাহলে ইংল্যান্ডে চার্লস সেকেন্ড হ্যাড এ নাম্বার অফ মিস্ট্রেস। ইংল্যান্ডের প্রেক্ষাপটে চার্লস সেকেন্ডের অনেক মিস্ট্রেস ছিল এবং তার ইল্লিগাল কিছু সন্তান ছিল চার্লস সেকেন্ডের। তাদের মধ্যে একজন ছিল জেমস স্কট, যেটা ইংল্যান্ডের বাস্তব ঘটনা, ডিউক অফ মনমথ, জেমস স্কট। কিন্তু এই জেমস স্কট খুব পপুলার ছিল, জনপ্রিয় ছিল। চার্লস সেকেন্ড হ্যাড নো লিগাল চাইল্ড, লিগাল সন্তান ছিল না, যে কিনা এই রাজসিংহাসনটা পেতে পারে পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে। হ্যাঁ, চার্লস সেকেন্ডের এক স্টুপিড ভাই ছিল, সেই ফিউচার কিং হবে আফটার চার্লস সেকেন্ড, এমন কথা ছিল। চার্লস সেকেন্ড বা জেমস সেকেন্ড একই। কিন্তু যখন চার্লস সেকেন্ডের অসুস্থ হয়ে পড়ল, কন্ডিশন খারাপ, তখন একটা প্যানিক, একটা আতঙ্ক সাম্রাজ্য জুড়ে, এমন আতঙ্ক হলো যে এই যে আর্ল শাফটসবারি, সে এই রাজত্বটা নেবে, এই নিয়ে আতঙ্ক তৈরি হলো। কারণ চার্লস সেকেন্ডের ভাই সে তো ভালো না, আর চার্লস সেকেন্ডের তো কোনো নিজের ছেলে নেই, তার সব ইল্লিগাল ছেলে রয়েছে। আর নিয়ম অনুযায়ী ইল্লিগাল সম্পর্ক থেকে যে ছেলেরা, তারা কখনো রাজা হতে পারবে না। তাহলে রাজা কে হবে চার্লস সেকেন্ডের পরে? তার ভাই। তার ভাই তো ভালো নয়। তাহলে কে থেকে গেল? দুষ্ট প্রকৃতির, ভিলেন প্রকৃতির ক্যারেক্টার আর্ল অফ শাফটসবারি, সে রাজা হবে। এই নিয়ে আতঙ্ক শুরু হয়ে গেল ইংল্যান্ডের ঘটনায়। এবার থার্ডলি আমরা কবিতার কথায় আসি। প্রথম ধর্মীয় বিষয়ে বলা হলো অ্যাবসেলোমের কথা, দ্বিতীয়ত ইংল্যান্ডের ঘটনা এলো, এবার তৃতীয়ত আমরা কবিতার কথায় আসছি। এবার ইন দ্য পোয়েম কিং ডেভিড রুলস ইসরায়েল, ইসরায়েলের শাসনকর্তা ছিল কিং ডেভিড। হি হ্যাজ মেনি ইল্লিগাল মিস্ট্রেস। এই ডেভিডেরও অনেক প্রেমিকা ইত্যাদি ছিল আর কি। কার মতো? ওই ইংল্যান্ডের রাজাদের মতো, ইসরায়েলের ডেভিডের, অর্থাৎ ইসরায়েলের রাজা ডেভিডেরও অনেক ইল্লিগাল মিস্ট্রেস ছিল। স্বাভাবিকভাবে ইল্লিগাল চিলড্রেন, সন্তানও ছিল। কিন্তু তার এই ইল্লিগাল শিশুদের, সন্তানদের মধ্যে নান ইজ মোর গ্লোরিয়াস দেন অ্যাবসেলোম। অ্যাবসেলোমও কিন্তু ইল্লিগাল সন্তান এই কিং ডেভিডের, কিন্তু অ্যাবসেলোম যথেষ্ট গ্লোরিয়াস ছিল, ট্যালেন্টেড ছিল। তাহলে বলা হয়েছে অলদো, যদিও অ্যাবসেলোম ইজ হিজ ইল্লিগাল সন, বাট কিং ডেভিড লাভস হিম ভেরি মাচ, ভালোবাসত। কিন্তু নিয়ম অনুযায়ী অ্যাবসেলোম তো রাজা হতে পারবে না, সে তো ইল্লিগাল সন। কিন্তু অ্যাবসেলোম উইন্স লাভ ফর অফ পিপল, জনগণের যথেষ্ট ভালোবাসা পেয়েছিল অ্যাবসেলোম। এবার কিং ডেভিডের রাজ্যে তো আনরেস্ট, বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। কেন? ওখানকার বেশি জনগণ ছিল জিউস। এই জিউসরা বড় হুইমজিক্যাল পিপল, খামখেয়ালি।
কেন? দে অফেন চেঞ্জ দেয়ার রুলার ফর এ নিউ ওয়ান। এই জিউসরা কয়েক বছর পর পর তাদের যে শাসককে চেঞ্জ করে দেয়, ভালো করুক মন্দ করুক এরকম। যাই হোক, এই জিউসরা আবার, দ্য জিউস আর অ্যাফ্রেড অফ জেবেসাইস। এই জেবাসাইস বলে একটা গ্রুপ আবার ছিল, কমিউনিটি ছিল, তাদের দিকে ভয় পায় জিউসরা। কেন? কারণ এই জেবেসাইসদের সম্পত্তি অনেক বছর আগে দখল করেছিল এই জিউসরা। যাই হোক, এবার এই জেবেসাইসরা পিপলরা গো অ্যাগেইনস্ট দ্য কিং ডেভিড, রাজার বিরুদ্ধে চলে গেল। কি ঘটনা হলো তাহলে কবিতায়? রাজা কিং ডেভিড ইসরায়েলের, তার অনেক ওয়াইফ, অনেক ইললিগাল চিলড্রেন, কিন্তু তার নিজের আপন কোনো শিশু নেই। এই ইললিগাল চিলড্রেনদের মধ্যে অ্যাবসোলেম একজন। অ্যাবসোলেম নামটা আমরা পেয়েছি বাইবেলে। অ্যাবসোলেম একজন, সেও ইললিগাল সান, কিন্তু খুব ভালো। কিং ডেভিডও তাকে ভালোবাসে, অ্যাবসোলেমও ভালোবাসে বাবাকে। এবার রাজার ডেভিডের সমস্যা হয়ে গেল যে জিউস পিপলরা, তারা তো প্রায়ই রাজাদের চেঞ্জ করে, কিন্তু এবার ডেভিড তো অনেকদিন রাজা ছিলেন, তাহলে তো চেঞ্জ করবে, কিন্তু চেঞ্জ কাকে করবে? অ্যাবসোলেম নিজের সন্তান নয়, অর্থাৎ ইললিগাল, নিজের সন্তানই ইললিগাল। ইললিগাল ছেলে তো রাজা হতে পারবে না। ভাই, কিং ডেভিডের ভাই, সেও ভালো না, মদ্যপ। তাহলে এই জিউসদের একটা চিন্তা হয়ে গেল। আবার জিউসদের সঙ্গে সমস্যা জেবিস্টাইজদের, তাদের নিয়ে সমস্যা শুরু হয়ে গেল। যাই হোক, এবার যে ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টার, সে হলো অ্যাকিটোফেল। সে খুব অ্যাম্বিশাস, রেস্টলেস, প্লট মেকার, কাউন্সিলর অফ কিং ডেভিড। এই রাজারই একজন কাউন্সিলর হলো এই অ্যাকিটোফেল। সে তো খুব চালাক। সে সবসময় চাইছে কিং ডেভিডকে কি করে পরাজিত করা যায়। ফলে কি করলো? এই যে অ্যাবসোলেম, রাজার যে ইলিগাল ছেলে, অর্থাৎ কিং ডেভিডের ইলিগাল ছেলে, তাকে কানমন্ত্র দিতে শুরু করলো যে তুমি অ্যাগেইনস্ট ইয়োর ফাদার, কিং ডেভিডের বিরুদ্ধে চলে যাও। এবার অ্যাকিটোফেল এই অ্যাবসোলেমকে বলল, বুঝালো, তুমি কিন্তু এই সিংহাসন পেতে পারো, নিয়ম অনুযায়ী তুমি পাবে না, কারণ তুমি ইললিগাল সন, কারণ তুমি রাজার ডাইরেক্ট সন্তান নও, ইললিগাল। কিন্তু তোমাকে তো রাজা হতে হবে, আর তুমি তো কোনোদিন রাজা হতে পারবে না, ইললিগাল সন। সেই জন্য কিং ডেভিডকে তুমি, তোমার বাবাকে যথেষ্ট ভালোবাসো আমরা জানি, কিন্তু রাজা কিন্তু তোমার বাবাকে পরাজিত করে হতে হবে এবং প্রয়োজনে যুদ্ধ করতে হবে। এইভাবে অ্যাকিটোফেল ফিলস অ্যাবসোলেমস হেড উইথ প্রেজ। প্রশংসা করতে করতে অ্যাবসোলেমের মাথা তো ভরে দিল এবং উৎসাহ দিল, এনকারেজেস করলো অ্যাবসোলেমকে যে তুমি কিন্তু টু গেট দ্য থ্রোন, এই রাজ সিংহাসন পেতে পারো। এদিকে অ্যাবসোলেমের তো একটা প্রবলেম হচ্ছে। অ্যাবসোলেম লাভস হিজ ফাদার, বাবাকে খুব ভালোবাসতো, বাট ফলস ইন দ্য ট্র্যাপ অফ উইকেড অ্যাকিটোফেল। বাবাকে ভালোবাসতো, বাবার সাথে এখন যুদ্ধ করতে হবে, সিংহাসন নিতে হবে, তা না হলে পাবো না নিয়ম অনুযায়ী। আর এইসব কথা ট্র্যাপে পড়ে গেল। কার ট্র্যাপে? অ্যাকিটোফেল, যে খুব চালাক, যে চাইতো যে রাজাকে পরাজিত করতে। তখন অ্যাকিটোফেল পাঠিয়ে দিল অ্যাবসোলেমকে জনগণের কাছে, যাও তাদের সমর্থন গ্রহণ করো, তাদের মনটাকে চেঞ্জ করো এবং তোমার বাবার বিরুদ্ধে কথা বলো। তখন স্বাভাবিকভাবেই ধীরে ধীরে দেখা গেল
যে এই ছেলে অ্যাবসলোমের মধ্যে একটা কনফিডেন্ট আসছে যে সে এই ক্রাউন অ্যান্ড থ্রোন, রাজসিংহাসন, মুকুট পাওয়া যেতে পারে, অর্থাৎ বাবার বিরুদ্ধে যেতে হবে, অর্থাৎ এই কিং ডেভিডের বিরুদ্ধে যেতে হবে। যাই হোক, এইদিকে অ্যাকিস্টোফেল ভিলেন স্টার্টস হিজ ওয়ার্ক স্টিললি, গোপনে গোপনে তার কাজ শুরু করে দিল। অ্যাবসোলুম উইথ দ্য সাপোর্ট অফ দ্য পিপল, জনগণের সমর্থন পেল। ফাইনালি কিং ডেভিড বুঝতে পারল সব, যে তার বিরুদ্ধে তার ছেলে, যাকে বেশি ভালোবাসে অ্যাবসোলুম, সে সিংহাসন চাচ্ছে, কিন্তু আইন অনুযায়ী তো সেটা দেওয়া যায় না, সে হলো ইলিগাল সন তার। আর এই সবের পিছনে অ্যাকিস্টোফেল তারই কর্মকর্তা রয়েছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তখন ডেভিড কি করলেন, জনগণের কাছে এলেন, জনগণকে করলেন কিং ডেভিড অ্যাড্রেসেস দ্য পিপল উইথ হিজ কাইন্ডনেস। ডেভিড ভালো রাজা, তাই রাজা মশাই বুঝাইতে চেষ্টা করলেন জিউসদের যে না, এরকম পরিবর্তন করা যায় না। তাছাড়া অ্যাবসোলুম তো স্বাভাবিকভাবে আমার লিগ্যাল ছেলে নয়, ডাইরেক্ট সন্তান নয়, সেই জন্য ওকেও রাজা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই কিং ডেভিডের যে হৃদ্যতা, তার যে ভালো কাজ, ভালো রাজা হিসাবে, আবার এই জনগণ অ্যাকসেপ্ট করে নিল কিং ডেভিডকে, এবং ইগনোরিং অল, সবাইকে ইগনোর করলো জনগণ। এই তো ছিল বিষয়টা। তাহলে জন ড্রাইডেনের এই যে কবিতা অ্যাবসোলুম অ্যান্ড অ্যাকিস্টোফেল, এটা পলিটিক্যাল মোটিভেশনে লেখা। এখানে লেখা হয়েছে কবিতাটা ডিউরিং দ্য থ্রেট অফ রেভলিউশন ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে তখন একটা চেঞ্জ হচ্ছিল, চার্লস সেকেন্ডের সময় একটা বিদ্রোহ দেখা দিয়েছিল, যে চার্লস সেকেন্ডকে চেঞ্জ করে তার বংশধর কাউকে নিয়ে আসা যায় কিনা, কিন্তু তেমন তো কেউ ছিল না। ড্রাইডেন এখানে প্যারালাল একটা জিনিস দেখাতে চেয়েছেন, একদিকে অ্যানশিয়েন্ট ইসরায়েলের ঘটনা এবং তার শাসক কিং ডেভিডের ঘটনা, বিবলিক্যাল এলিগরি অ্যান্ড পলিটিক্যাল স্যাটায়ারের মাধ্যমে। এখানে যারা ক্রিটিক্স রয়েছেন তারা বিস্মিত হয়েছেন যে একটা তুচ্ছ জিনিস, একটা ঘটনা, সেটাকে ইমাজিনেটিভ ক্রিয়েশন দিয়েছেন ড্রাইডেন। আর এখানে হোরেশিয়ান অ্যান্ড জুবেলিয়ান স্টাইল অফ স্যাটায়ার্স রয়েছে। যাই হোক, বলা হয় যে এই কবিতাটা দ্য ফাইনেস্ট পলিটিক্যাল স্যাটায়ার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর এটা পলিটিক্যালি অ্যালিগরি অ্যান্ড এ মক হিরোইক ন্যারেটিভ। তাহলে ড্রাইডেন এখানে বিবলিক্যাল স্টোরিটাকে নিয়েছিলেন, অ্যাবসোলুমের বিবলিক্যাল স্টোরিটা নিয়েছিলেন, এপিসোড নিয়েছিলেন। এখানে একটা রিভোল্ট দেখাতে, বিদ্রোহ দেখাতে অ্যাগেইনস্ট কিং ডেভিডের বিরুদ্ধে, যার সাথে মিল আছে ইংল্যান্ডের ঘটনার। বলাই হলো এটা কন্টেম্পোরারি পলিটিক্যাল সিচুয়েশন ইন ইংল্যান্ডের বিষয়টা। আর তিনি যত্ন করে লিখেছেন পলিটিক্যাল স্যাটায়ার। এখানে বিবলিক্যাল, এটা প্যারালাল যে ব্যাপারটা, তার মধ্যে কোনো বিভ্রান্তি হয়নি। আর এই কবিতাটা সার্টেনলি পলিটিক্যাল স্যাটায়ার, বাট ইট মেনটেন্স ডিগনিটি। স্যাটায়ার হলেও এটার মধ্যে একটা ডিগনিটি রয়েছে। তাহলে বিষয়টা হলো পরিষ্কারভাবে বলা, তিনটি বিষয় কিন্তু লক্ষ্য করতে হবে এই কবিতায়। অর্থাৎ বিবলিক্যাল স্টোরি, অ্যাবসোলুমের ঘটনা, তারপরে চলে এলাম ইংল্যান্ডের পলিটিক্যাল এপিসোড, তারপরে মূলত যে কবিতাটা শুরু হলো সেটা হলো কিং ডেভিড অফ ইসরায়েল। তাহলে এখানে বিবলিক্যাল ক্যারেক্টার, সেগুলোর সাথে মিল আছে ইংল্যান্ডের ক্যারেক্টারের,
আবার কবিতাটা যখন চলে এলো তার মধ্যে ওই নামগুলোর মিল রয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কবিতার মধ্যে যে গল্পকথা রয়েছে, তাই অ্যাবসোলেম অ্যান্ড অ্যাকুটোফেন, রিটেন বাই জন ড্রাইডেন। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।